Please let me know. Yes, sir. Okay, okay, fine, fine. Okay, so let me wait for another 5 minutes. Let the other student join this. So only okay. So as you can see, just before starting things with a new topic today, I would first like to highlight few things. So this was the first experiment that we have done in our lab class. That it was we need to determine the static and the forward characteristics of a p-n junction diode. Okay. So this is the finally the output graph that we have plotted. It's basically the plot of the voltage drop across the diode along with the current that we are getting at the output of the device. Okay. So whenever you are submitting your so the 1st of September is your last date of submission of your lab manual, which will be consisting of these two experiments. That is experiment number one, where you will be giving the static or the forward bias characteristics of the PN junction diode as well as the reverse bias characteristics. So already the forward bias characteristics I have shown you multiple times. So this is my final graph. So this is this is the sort of things that you need to do uh, after you have submitted or need to do before submission of the manuals. Okay. So each and every graph should have an access to it. Along with it, the various calculations that we want to derive from the graph itself. Okay. So this is how you basically determine the cut-in voltage of the diode. So roughly the value should be nearly 0.73. এইভাবে তোমরা প্লটটা করবে, করে নিয়ে এইরকম একটা গ্রাফ তোমাদেরকে দিতে হবে। বাট যখন গ্রাফটা দিচ্ছ মেক শিওর যে অ্যাক্সেসটা যেন মার্ক করা থাকে যে কোনটা ভোল্টেজ অ্যাক্সেস কোনটা কারেন্ট অ্যাক্সেস, অ্যান্ড অ্যালং উইথ ইট দ্য চার্ট টাইটেল মাস্ট বি দেয়ার। ওকে, তাহলে এইরকম একটা তোমাদেরকে ডেটা সেটও দিতে হবে। এই যে পাশের যে ডেটাটা দেখতে পাচ্ছ এইরকম একটা ডেটা দিতে হবে। আর কাটিং ভোল্টেজটাকে জাস্ট ফর ওয়ান্স ইউ নিড টু ক্যালকুলেট দ্য কাটিং ভোল্টেজ ভ্যালু। তাহলে এই হচ্ছে কাটিং ভোল্টেজের ভ্যালু। আমি এর আগের দিনকে তোমাদেরকে যে ইমেজটা দেখিয়েছিলাম সেক্ষেত্রে আমি ডেটাগুলোকে কিছু কম নিয়েছিলাম। পরে আমি তোমাদের ক্লাস হয়ে যাওয়ার পরে আমি বসে বসে ডেটাগুলো নিয়ে ফাইনালি এই প্লটটা করেছি। দেখো, দিস ইজ দ্য নি রিজিয়ন, বা যেখান থেকে দ্য পয়েন্ট ফ্রম ওয়্যার দ্য কারেন্ট ইন দ্য ডিভাইস starts increasing. So it is always instructed যে whenever you are there to determine the slope of the graph, always try to take as many as points possible in this region of the graph. Okay, তার কারণ কি এখান থেকেই তার ক্যারেক্টারিস্টিক্স আলটিমেটলি ডিটারমাইন হচ্ছে। and before 0.45 the current is nearly equal to zero, or what we can say the current is nearly in the range of nano ampere. তাই ওই জায়গার ডেটাটা আমার কিন্তু বেশি দরকার নেই, আমার জায়গাটা কোনটা দরকার স্পেসিফিক্যালি দিস রিজিয়ন। তাহলে এইভাবে একটা ডেটাকে প্লট করবে, করে নিয়ে যখন ফাইনাল কপিটা 1 তারিখে সাবমিশন করবে, এই যেন প্রতিটা এক্সপেরিমেন্টের সাথে এই জিনিসগুলো থাকে ম্যান্ডেটরি। ঠিক আছে, তার ডেটা থাকবে, তার গ্রাফ থাকবে, আর তার গ্রাফে থাকা যে যে ক্যালকুলেশন গুলো দরকার বা বলেছিলাম সেগুলো যেন করা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স অফ পিএন জাংশন ডায়োড। আচ্ছা, সিমিলারলি অবভিয়াসলি রেকটিফাইং দ্যাট রিভার্স ক্যারেক্টারিস্টিক্সটা তোমাদেরকে আমি করতে বলেছিলাম। এই জিনিসটা তোমরা নিজেরা করবে, করে প্লটটা যখন করবে আমাদেরকে আগের দিনকে অনেকেই তোমরা দেখিয়েছিলে, কিন্তু বারবার বলি চেষ্টা করো যে যেখান থেকে স্লোপটা ডিটারমাইন হচ্ছে সেখানে যেন ডেটাটা বেশি থাকে। ওকে, তার মানে কি সামথিং লাইক দিস। তার মানে অনেক কম কম স্পেসে ইন্টারমিডিয়েট ডিস্টেন্সটা যেন দুটো পয়েন্টের ভেতরে কম থাকে, তা নাহলে কিন্তু গ্রাফটা যেটা হবে অনেক স্টিফনেস হয়ে যাবে, অনেক স্টিফ গ্রাফ তৈরি হবে। একটা স্মুথ গ্রাফ করতে গেলে নাম্বার অফ পয়েন্টস তোমাকে ইনক্রিজ করতে হবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো যেন থাকে। আচ্ছা, আমি এখানে অনেকগুলো ইমেজ দিয়ে রেখেছি। ইমেজ গুলো তোমরা কিছু দিতে যেও না, বা যদি তোমরা ইমেজ দিতে চাও তাহলে নিজেরা খাতায় এঁকে স্ক্যান করে দেবে। তোমরা এরকম কোনো ইমেজ নেট থেকে কপি করে দেবে না। ঠিক আছে? আচ্ছা, আহ, এই পোর্শনটা হচ্ছে তোমাদের রিভার্স ক্যারেক্টারিস্টিক্স করতে দিয়েছিলাম। যারা যারা করেছো ফাইন, আমাকে ডেটাটা পরে দেখিও, বা যদি কারোর কিছু আজকে কিছু আগের দিনকে যাদের যাদের প্রবলেম ছিল তারা শেয়ার করেছিল স্ক্রিন, তোমাদেরও যদি কিছু প্রবলেম থাকে তোমরা স্ক্রিন শেয়ার করে আমাকে দেখিয়ে নিও।
এইটা হচ্ছে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স অফ পিএন জাংশন ডায়েট। এখানে তোমরা প্লটটা করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দিস ইজ দ্য রিভার্স ক্যারেক্টারিস্টিক্স অফ জেনার ডায়েট। অলরেডি এর আগের দিনকে আমি বলে দিয়েছি এটা কি কি করতে হবে না করতে হবে, সার্কিটটাও বলে দিয়েছিলাম, দেখিয়েও দিয়েছিলাম। বাট দ্য থিং ইজ দ্যাট এক্ষেত্রেও যদি জয়েন করার চেষ্টা করছি দেখুন। যারা যারা এই আগের দিনকে ক্যারেক্টারিস্টিক্সটা করেছিলে ঠিক সিমিলার প্রসেসে এখানে নিজেরা ব্রেকডাউন ভোল্টেজটাকে ক্যালকুলেট করে নেবে। ব্রেকডাউন ভোল্টেজটাকে কি করে ক্যালকুলেট করবো, আবার সেই একই প্রসেস যেটা আমি ফরওয়ার্ড বায়াস ডায়োডের ক্ষেত্রে করেছিলাম। প্লটটা করে নিয়ে জাস্ট একটা পারপেন্ডিকুলার ড্রপ টেনে দেবে, সো দ্যাট উইল বি ইয়োর ব্রেকডাউন ভোল্টেজ ফর দ্য জেনার ডায়োড। তাহলে জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজটা ক্যালকুলেট করে এখানে ভ্যালুটা বসাবে। আর লাস্ট যেটা তোমাদেরকে প্লট করতে দিয়েছিলাম সেটা হচ্ছে ডায়নামিক বা লোড ক্যারেক্টারিস্টিক্স অফ জেনার ডায়োড। তো সেক্ষেত্রে কি করা হয়েছিল, সার্কিটটাকে একটু চেঞ্জ করা হয়েছিল। Instead of going with a fixed value of RL, this time onwards you need to vary the RL value বা load resistor value. Now the variation of the load resistance starts from 200 ohm to 10 kilo ohm. That is what I have reflected in this part of the Excel sheet. এবারে ইন কেস তোমরা যদি করতে গিয়ে এই স্পেসিফিক ভ্যালু গুলো না পাচ্ছ, whatever value you are getting, just try to take the values of the voltage and the current of that particular resistor value. ঠিক আছে, স্পেসিফিক্যালি হয়তো 200 এলো না বা 250 এলো, বা 500 এলো না 550 এলো, যাই এলো সেটা তোমরা সেটাই নিয়ে নেবে। বাট ইউ নিড টু হ্যাভ আ গুড রেঞ্জ অফ দ্যাট পার্টিকুলার ভ্যালু, মানে কি যেন 200 থেকে মোটামুটি 200 ওহম বা 100 ওহম থেকে স্টার্ট হয়ে মোটামুটি যেন 10 কিলো ওহম থাকে। ঠিক আছে, যদি মাল্টি সিমে করো জিনিসটা খুবই সহজ। তুমি রেজিস্টারের ম্যাক্সিমাম ভ্যালুটাকে 10 কিলো ওহম রাখবে, আর ইনক্রিমেন্টের ভ্যালুটাকে 1% বা 2% রেখো। ঠিক আছে, 2% মোটামুটি করে যদি করতে পারো, বা যদি 5% করো তাও করতে পারো, তবে 5%টাতে সুবিধা হবে, অনেক কম ডেটা হয়। But in this case, what you need to assure is that you have to keep the input voltage fixed at 20 volt. Okay, তার মানে suppose your breakdown voltage of the PN, the Zener diode is 5 volt, so at least anything greater or equal to 5 volt you have to apply in the supply voltage. ওটাকে কিন্তু ফিক্স করে রেখে দেবে, ওটাকে আর ভ্যারি করবে না। লোডটাকে কন্টিনিউয়াসলি ভ্যারি করবে, করসপন্ডিং কত কারেন্ট আসছে আর কত ভোল্টেজ আসছে সেটাকে নোট ডাউন করবে। ওকে, যেটা ক্যারেক্টারিস্টিক গ্রাফটা যদি দেখো দেখবে একটা স্ট্রেট লাইন হবে। ওকে, সো अगेन আচ্ছা, এটার সাথে এটাও বলে রাখি, তোমাদের এই যে প্লটটার ক্ষেত্রে ইন দিস কেস স্টুডেন্টদের যেটা ভুল হয়ে থাকে, বা আমি তোমাদেরকে এই ইনফরমেশনটা আগের দিনকে দিতেও ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু কারেন্টটা তোমার হচ্ছে এক্স অ্যাক্সিসে থাকবে, আর ভোল্টেজটা ইজ আ ডিপেন্ডেন্ট প্যারামিটার। ওকে, তাই জন্য ভোল্টেজটা তোমার ওয়াই অ্যাক্সিসে থাকবে। তাই ইটস বেস্ট যে এই ইয়েটাকে জাস্ট একটু ফ্লিপ করে নাও, মানে এটাকে চেঞ্জ করে নাও। ক্লিয়ার, তার মানে এই দিকটা হয়ে যাবে তোমার ডায়েট কারেন্ট, আর এই দিকটা হয়ে যাবে ডায়েট ভোল্টেজ। তাহলে এইটা একটু তোমরা চেঞ্জ করে নিও, তা নাহলে কিন্তু ক্যারেক্টারিস্টিক গ্রাফটা ভুল আসবে। ঠিক আছে, তাহলে ইট উইল বি সামথিং লাইক দিস। এইটাকে যদি তোমরা প্লট করো তোমরা দেখতে পাবে, আগেন বারবার বলে দিচ্ছি, দ্য এক্স অ্যাক্সিস উইল বি ইয়োর আইএল ইন মিলি অ্যাম্পিয়ার, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস উইল বি বিএল ইন ভোল্ট। ঠিক আছে, যদি এটা প্লট করো একটা এরকম স্ট্রেট লাইন আসবে, মোটামুটি একটা স্ট্রেট লাইন আসবে, সেটা ডেটার উপরে ডিপেন্ড করে। তবে যতক্ষণ জিনিসটা স্ট্রেট লাইন না আসছে তার মানে কিন্তু Zener is not acting as a good voltage regulator. So it demands, the situation demands that it should be a straight line. তবে দেখো তোমাদের কি ভেরিয়েশন আসছে, আর তোমাদের যা যা প্রবলেম আছে আমি সেটা একটুখানি আজকে ক্লাসটা নিয়ে নেওয়ার পরে তোমাদের প্রবলেম গুলোতে আসছি। আর ইন দ্য মিন টাইম আজকে তোমাদেরকে আমি গুগল ক্লাসরুমের একটা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। সব স্টুডেন্টরা ওই ক্লাসরুমের লিঙ্কটাতে জয়েন করবে, আর ওখানে একটা ক্লাস ওয়ার্ক বলে একটা জায়গা থাকে, ক্লাস ওয়ার্ক সেকশন, একটা আলাদা সেকশন থাকে। সেই সেকশনে গিয়ে তুমি তোমাদের ফাইলগুলোকে আপলোড করবে, আর ফাইলগুলোকে যখন আপলোড করবে সেখানে পরিষ্কার ইনস্ট্রাকশনও ক্লাসরুমে দেওয়া আছে যে স্টুডেন্টরা কি ফরম্যাটে সেই ফাইলটা সেভ করবে, ফাইলের কি নাম দেবে, সব ওই গুগল ক্লাসরুমে লেখা আছে। তাই প্রথমেই যেটা হবে যে আমি তোমাদের গুগল ক্লাসরুমের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, সবাই ওই ক্লাসরুমের লিঙ্কটাতে ঢুকবে,
ইনস্ট্রাকশনটা পড়বে, তারপরে ফাইলটাকে আপলোড করবে। ক্লিয়ার? আর ইন দ্য মিন টাইম আমি তোমাদেরকে আজকে একটা নতুন একটা জিনিস পড়িয়ে দিচ্ছি। বেশি কিছু আজকে করাবো না, মানে অলরেডি অনেক বাজে। আহ, আহ, একটা জাস্ট ট্রানজিস্টরের একটা পার্ট আজকে তোমাদের এক্সপেরিমেন্ট আমি করিয়ে দিচ্ছি। নেক্সট পার্টটা নেক্সট দিনকে করব। আর ইন দ্য মিন টাইম তোমরা যদি কিছু প্রবলেম থেকে থাকে সেগুলো আমাকে একটু স্ক্রিনটা শেয়ার করে করে বলে দাও বা দেখিয়ে দাও। আর যাদের কোনো প্রবলেম নেই তারা আজকে এই ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্সটা নিজেরা প্লট করার চেষ্টা করবে। ঠিক আছে? Okay, so let us move to the experimental part. So today in this class, what we will be doing is we will be determining the input and the output characteristics of the common base type of a transistor, of a CV mode transistor. Already tomra class 12 you have studied these things, or many of the students might have already done the experiment on this, but still there might be some misconception regarding the entire physics of this bipolar junction transistor. So those things we will be dealing bit later. But just for the sake of experimentation, those things I will be explaining today itself, and along with it, I will show you how to implement the experiment on the multi-sim platform. Okay, multi-sim কি করে এই রকম এক্সপেরিমেন্ট গুলো করবে সেটা একটু দেখিয়ে দেবো। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল কয়েকটা খুব বেসিক কথা তার আগে আমি বলে নিই। বাইপোলার জাংশন ট্রানজিস্টর সবাই তোমরা পড়েছো, বা যারা পড়োনি আবার পড়বে, চিন্তার কোনো ব্যাপার নেই। বাইপোলার জাংশন ট্রানজিস্টর ইজ a থ্রি টার্মিনাল ডিভাইস। ওকে, কি কি থাকে তাতে তাতে থাকে একটা এমিটার, একটা বেস, একটা কালেক্টর। ক্লিয়ার? একদম বেসিক পয়েন্টস গুলো জাস্ট আমি কয়েকটা বলে যাচ্ছি। বেস, এমিটার, এমিটার, বেস আর কালেক্টর থাকবে, মানে তিনটে টার্মিনাল থাকবে। ক্লিয়ার? Emitter is the point where the charge carrier enters the device, or collector is the point from where the charge carrier leaves the device. Okay, একটা ট্রানজিস্টরের কাজ কি? ডিপেন্ডিং অন ইটস কনফিগারেশন, একটা খুব ভাইটাল কথা বললাম, ঠিক আছে? সো अगेन আই এম রিইটারেটিং দ্যাট স্টেটমেন্ট। ডিপেন্ডিং অন ইটস কনফিগারেশন, the device can act as a amplifier or as a switch. Okay, তাহলে function, if somebody asks you যে bipolar junction ট্রানজিস্টরের কাজ কি, so you will be saying যে it can either act as a switch or it can act as an amplifier. So in most of the cases, we basically tend to use a transistor as an amplifier. The amplifier, in a sense, that means it will be able to amplify a small magnitude signal to its some higher value. Okay, higher value তে তারা amplify করবে। Amplifier আমরা কোথায় দেখে এসেছি? যে কোনো সাউন্ড সিস্টেম ইজ অ্যান অ্যাম্পলিফায়ার। যেখানে তুমি কি করছো, ভলিউম বাটনটাকে যদি ইনক্রিজ করো আওয়াজটা বাড়ছে, তার মানে কি তোমার কাছে যে সিগন্যালটা আসছিল তার ম্যাগনিটিউডটাকে বা অ্যাম্পলিটিউডটাকে তুমি যাকে চেঞ্জ করছো বা বাড়াচ্ছ। সো দিস ইজ হোয়াট উই মিন বাই অ্যান অ্যাম্পলিফিকেশন অফ আ সিগন্যাল। এবার সিগন্যাল ইন দিস কেস, it can be a current signal, it can be a voltage signal, it can be a power signal. ঠিক আছে, কারেন্ট হতে পারে, ভোল্টেজ হতে পারে, পাওয়ার হতে পারে। এই সিগন্যাল গুলোকে ইউজুয়ালি আমরা বাইপোলার জাংশন ট্রানজিস্টর দিয়ে অ্যাম্পলিফাই করে থাকি। বাট there is an exception, সেটা হলো in most of the cases, again depending on its configuration, in most of the case the device acts as a good current amplifier. Current amplifier মানে কি, আমি কারেন্ট কোনো একটা সিস্টেমে দিলাম, সেটাকে যদি আমাকে অ্যাম্পলিফাই করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ডিভাইসটাকে ইউজ করি। আর just for the sake of information, voltage amplifier we basically go with the field effect transistor or FET, বা যেটাকে বলা হয় junction field effect transistor. Okay, so obviously after this experiment you will be also doing that JFET part of the experiment. So JFET is a new type of a device that you haven't studied in your class 12. So it's a junction field effect transistor, and those sort of a device are specially used for the amplification of the ভোল্টেজ সিগন্যাল অর ভোল্টেজ টাইপ অফ সিগন্যালকে আমরা অ্যাম্পলিফাই করতে ইউজ করি। তবে ইন মোস্ট কেসেস, বারবার বলে দিচ্ছি, bipolar junction transistor means you will be dealing with a current parameters. So current amplification এক্ষেত্রে আমরা বেশি করি। ঠিক আছে, যদিও এটা এরকম ব্যাপার নয় যে স্যারের ইচ্ছা বলে স্যার এখানে কারেন্ট অ্যাম্পলিফাই করছে, ভোল্টেজটা পছন্দ নয় স্যারের তাই জন্য ভোল্টেজ অ্যাম্পলিফাই করছে না, সেরকম নয়। বিকজ ইটস physics of the bipolar junction transistor defines the device in a way
where at the output you will find that the amplification of the current happens much at a higher pace than with that of the voltage. তাই জন্যই আমরা কিন্তু কারেন্ট অ্যাম্প্লিফিকেশনটা করি। তবে ভোল্টেজও অ্যাম্প্লিফাই করা যায়, যায় না যে তা না, বাট ইটস কোয়ান্টিটি ইজ লেস ইন কম্পারিজন টু দ্যাট অফ আ কারেন্ট। ঠিক আছে, এটা হলো থার্ড একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা কথাও জানিয়ে রাখি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। দিস বাইপোলার টার্ম, বাইপোলার কথাটা কেন বলা হয়, আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকেই বলতে শুনেছি ইট ইজ হ্যাভিং আ টু পোলস, নেগেটিভ পোল অ্যান্ড পজিটিভ পোল। তা একদমই নয়। বাইপোলার হিয়ার মিনস দ্যাট both type of charge carriers participate in the total flow of the current across the device. Okay, তার মানে ইলেকট্রন, suppose if it is an NPN type of a transistor, then the electron plays as the majority carrier, and the minority carriers are p type. So whenever we are dealing a bipolar junction transistor, the first term bipolar basically signifies that both electron and holes participates in the total flow of the current across the device. Okay, তাই জন্য ওকে বাইপোলার বলা হয়। জাংশন মিন্স অবভিয়াসলি দেয়ার ইজ আ junction, emitter based junction, collector based junction. From this figure you can very easily refer, if you are considering this figure, you can see this is my emitter based junction, so this is junction number 1, and there is another junction that is collector based junction. Okay, তাহলে বাইপোলার জাংশন হলো আর ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর কনসেপ্টটা একটু বুঝতে গেলে you need to know the physics of the device very well. But in a nutshell, যদি আমাকে কভার করতে বলা ছোট কথাতে, ট্রানজিস্টর মিন্স transfer of signal basically happens from low input resistance to high input resistance. ওকে, মানে এইরকম একটা সিগন্যাল ট্রান্সফার হয় যেখানে কি ইনপুটের সেকশন ইজ আ লো ইনপুট ইম্পিডেন্স বা লো রেজিস্ট্যান্স, হোয়াট উই টার্ম ইট অ্যাজ আ লো রেজিস্ট্যান্স, আর আউটপুটের ডিভাইসটা হচ্ছে হাই ইনপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে the signal gets transferred from low input impedance to a high input impedance. So that is what we call is a transistor transfer of resistance happens across the device. Okay, তাহলে bipolar junction বলে রাখি, because NPN transistor deals with a majority carrier, happens to be electron. Okay, and the electron mobility of the electron. Okay, এবারে এই টার্মটার সাথে কতজন কি অ্যাকাস্টমড আই ডোন্ট নো। মোবিলিটি বলতে একদম লেম্যান ভাষাতে যদি বোঝাতে হয় যে কত তাড়াতাড়ি একটা ইলেকট্রন ফ্রম অ্যানোড, বা তুমি ধরতে পারো ইন দিস কেস আমি অ্যানোড ক্যাথোড না বলে ফ্রম এমিটার ইট মুভস টু দি কালেক্টর। ঠিক আছে, কত তাড়াতাড়ি সে মুভমেন্ট করতে পারে। ওকে, সো দ্য মোবিলিটি অফ আ ইলেকট্রন ইজ মাচ হায়ার দ্যান দ্য হোলস। ওকে, সো অলওয়েজ দেখো কোনো একটা ডিভাইসের যদি মোবিলিটি হাই হয় তাতে সুবিধাটা কি হয় আমি বলি। ইলেকট্রনস, দেখো একটা ট্রানজিস্টরের ভেতরে রয়েছে ইলেকট্রনস আর হোলস। তাহলে যখনই তুমি কোনো একটা সিগন্যালকে তার উপরে চাপাচ্ছ যেটাকে তুমি অ্যাম্পলিফাই করতে চাও, সেটা যাবে কোন প্রসেস দিয়ে? ফ্রম এমিটার টু কালেক্টর, অবভিয়াসলি ভায়া দিস ইলেকট্রনস এন্ড দ্য হোলস। তার মানে ইলেকট্রন আর হোলই কাজ হচ্ছে লো অ্যাম্পলিটিউড সিগন্যালটাকে ইনপুট থেকে নিয়ে তাকে একটা আউটপুটে নিয়ে যাওয়ার, যেখানে নাকি সে সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করবে। ওকে, তাহলে এটা যদি আমার মেন অবজেক্টিভ হয়, তার মানে আমাকে সিগন্যালটা কে ক্যারি করছে at the end of the day? Obviously the electrons and the holes are carrying the signal from the input to the output. Okay, so if the mobility of the device or the particle that you are concerned with increases, so automatically the response time of the device increases. তার মানেটা কি হচ্ছে, তোমার যদি ইলেকট্রনকে মুভ করতে যদি যে টাইম লাগবে তার থেকে অনেক বেশি টাইম একটা হোল মুভ করতে লাগে, তাহলে আমি সবসময় ইলেকট্রনকেই প্রেফার করব
over the holes whenever you are transferring any signal from the input to the output. Okay, because its mobility is far greater in comparison to the holes. একটা ছোট্ট কথায় যদি বলি, তুমি এমন কোনো গাড়িতে বা এমন কোনো ট্রান্সপোর্টেশন ইউজ করতে চাইবে যেটা নাকি সিগনালে আটকাবে কম। দিস ইজ আওয়ার ন্যাচারাল টেন্ডেন্সি। ওকে, তার মানে তুমি কি, তুমি মেট্রোকে অ্যাভেল করবে, তুমি সুপার ফাস্ট ট্রেন অ্যাভেল করবে, তুমি সুপার ফাস্ট ট্রান্সপোর্ট অ্যাভেল করবে, তুমি ফ্লাইট অ্যাভেল করবে, রাদার দেন একটা এমন কোনো বাসকে তুমি চুজ করলে যেখানে কি বারবার ট্রাফিক আটকে যাবে, সেটা তুমি কখনোই চাইবে না। তাই আমাদের কাছে মোবিলিটি প্লেজ আ ভেরি ভাইটাল রোল। আর ইলেকট্রনের mobility is greater than the whole mobility, and that is the main reason why in most of the commercial devices, whenever you are using a transistor or any type of, rather any type of transistor, it can be a tunnel FET, it can be a JFET, it can be a FinFET, it can be a bipolar junction transistor. So any type of transistor we are dealing with, always we tend to prefer with the, or rather we go with the electron based device. So NPN is preferable over PNP type of transistor. Okay, because the majority carriers in case of an NPN transistors are electron. Okay, and in that and vice versa in case of a PNP transistor. So holes are the majority carriers over there. তাহলে এইগুলো হচ্ছে কিছু কিছু বেসিক জিনিস যেগুলো তোমাদেরকে বলে দিলাম। তাহলে ব্রডলি আমি কিসে ক্লাসিফাই করলাম ট্রানজিস্টরকে, এনপিএন এন্ড পিএনপি। এবারে অ্যাকর্ডিং টু ইটস সার্কিট কনফিগারেশন, সার্কিট মানে কি, তুমি কোন টার্মিনালে কি ব্যাটারি ভোল্টেজ দিচ্ছ বা কি লাগাচ্ছ বা কি কানেকশন করছো, based on its circuit configuration, the transistor is classified into three types. One is your common base type, the next one is the common emitter type, and the third one is the common collector type. Okay, now this term common basically indicates that both input and the output voltage source is sharing that same terminal. ঠিক আছে, কমন কথাটার মানে তাই হচ্ছে। দেখো এখানে আমি একটা কমন বেসের ছবি দেখতে পাচ্ছ তো তোমরা, দিস ইজ আ কমন বেস টাইপ অফ ট্রানজিস্টার। তাহলে কমন কেন কথাটা বললাম, বিকজ the input voltage source is also connected to the base terminal, and the output voltage source or the collector voltage source is also connected to the base terminal. সো যখনই এইরকম কোনো একটা টার্মিনালকে both input as well as output is sharing, then we refer this particular type of connection or the configuration to be a common type configuration. এবারে now depending on it whether the base is connected, then you will be defining it as a common base, and if the emitter is connected then it's a common emitter, and in case of a collector it will be a common collector one. Okay, তাহলে তাই তার বেসিসে আমি এক একটা সময় ট্রানজিস্টরটাকে এক একটা সেকশনকে আমি গ্রাউন্ড করব। এই ক্ষেত্রে বেসটা গ্রাউন্ডেড, বা যেটা আমি বলতে পারি দুটো সোর্স কমন, দুটো ভোল্টেজ সোর্সই এই বেসটাকেই শেয়ার করছে, তাই জন্য দিস ইজ আ কমন বেস। যদি এমিটারটাকে শেয়ার করতো তাহলে কমন এমিটার হতো, যদি কালেক্টরটাকে শেয়ার করতো কমন কালেক্টর হতো। ঠিক আছে, এইবারে কি হচ্ছে, তাহলে আমি জেনারেল ক্লাসিফিকেশনে করলাম এনপিএন ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। সেখান থেকে ফার্দার অ্যাকর্ডিং টু সার্কিট কনফিগারেশনে ক্লাসিফাই করলাম কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর। ঠিক আছে, আজকে আমরা যেটা নিয়ে ডিল করব, we will be dealing with a common base type of a transistor, CB mode transistor. So what we need to do, obviously we need to determine the characteristics. What type of characteristics? Input as well as the output characteristics. তার মানে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কে ডিটারমাইন করতে হবে, আর কি করব, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কে ডিটারমাইন করব। আচ্ছা, এবারে দেখা যাক ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝে। এতদিন অনেকেই আমি জানি ক্লাস 12-এ এই পুরো জিনিসটা, সম্পূর্ণ জিনিসটাকে দে হ্যাভ জাস্ট মার্কড ইট আপ, আর এট দ্য ডে অফ এক্সামিনেশন সেটাকে জাস্ট ইউ হ্যাভ ভমিটেড ওভার দেয়ার। ওকে, এবারে ওই জিনিসটা থেকে জাস্ট রিফ্রেন ফ্রম দ্যাট। ওকে, নাও ইউ নিড টু নো দ্য বেসিক্স অফ দিস sort of a device very well. Again, this EDC, electronic device and circuits, along with the digital electronics that you are studying in this semester, these two subjects are very important. Unless and until again your background or your fundamental or the basics are not clear, you won't be able to move to the higher subjects. Because once you have completed this semester, from the next semester onwards you will be studying analog electronics, microprocessors and microcontrollers. So over there the basic concepts of the digital electronics as well as this electronic device and circuits plays a very vital role. মানে এই জিনিসগুলো যদি তোমাদের কাছে এখন ক্লিয়ার না হয়, থিওরি ক্লাসে হোক, ল্যাব ক্লাসে হোক, 100 বার ক্লিয়ার না হলে 100 বার কোশ্চেন করবে, 100 বার জিনিসটাকে, প্রবলেমটাকে বুঝবে, প্রবলেমটার অ্যানালিসিস করবে। বারবার বলে দিচ্ছি, দিস আর দ্য কিন্তু ফান্ডামেন্টাল অফ দ্য বিল্ডিং ব্লকস। যেরকম ছোটবেলায়
এবিসিডি পড়েছিলে, 1 2 3 4 5 6 পড়েছিলে, সেই রকমই কিন্তু এই জিনিসটাও। তাই পরবর্তীকালে ট্রানজিস্টর নিয়ে এগোতে গেলে, ট্রানজিস্টর না রাদার ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক্স সাবজেক্টটাকে নিয়ে ডিল করতে গেলে এই জিনিসগুলো কিন্তু জানতেই হবে। নট অনলি দ্যাট, বললে বিশ্বাস করবে না, আজকে টিসিএস এ যাও, তোমার ইনফোসিসে যাও, যদি তোমাকে শোনে যে ইউ বিলংস টু ইসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, ট্রানজিস্টর থেকে এখনো ফাইনাল ইয়ারে ভাইভা কোশ্চেন বলো বা ইন্টারভিউ কোশ্চেন বলো মাঝে মাঝেই করা হয়। বিকজ এটা হচ্ছে এরকমই একটা ফান্ডামেন্টাল জিনিস যেটা স্টুডেন্টরা খুব ইজিলি বাইফার্কেট করে চলে যেতে চায়, তারা খুব একটা পড়তে চায় না। বিকজ ফ্রম দ্য ডে ওয়ান ইটসেলফ দে হ্যাভ দ্য পারসেপশন যে দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট পার্ট অফ দ্য সাবজেক্ট। ঠিক আছে, আমি কি করে এটাকে এড়িয়ে চলে যাব? অ্যানালগ ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিট, এগুলো হচ্ছে মানে খুব জমের মতন কঠিন জিনিস, আমি এটাকে কি করে বাইপার্কেট করে চলে যাব? আর ম্যাক্সিমাম জায়গায় তুমি যদি গেটের কোশ্চেন বলো, নেটের কোশ্চেন বলো, যে কোনো কম্পিটিটিভ ডিআরডিও কোশ্চেন বলো, ইসরোর কোশ্চেন বলো, ওরা কিন্তু এই বেসিক জায়গাগুলোকেই ধরবে। যে কোনো ইন্টারভিউতে যাও, তোমাকে কিন্তু কোনো ডেরিভেশন করতে দেবে না, কোনো জায়গায় কোনো ডেরিভেশন করতে দেবে না। হ্যাঁ, যদি লিখতে দেয় একটা হয়তো সি ল্যাঙ্গুয়েজের একটা প্রোগ্রাম লিখতে দেবে, একটা জাভার প্রোগ্রাম লিখতে দিতে পারে, তার মানে কি লজিক্যালি জিনিসগুলো ওরা দেখবে। তোমার তুমি 15 পাতা ধরে একটা প্রোগ্রাম লিখে যাবে, সে কিন্তু ওরা কখনো দেবে না। ঠিক এই ক্ষেত্রেও তাই, ট্রানজিস্টর বেসিক জিনিসগুলো জিজ্ঞেস করবে। এক্সামিনেশনের দিনে আমি আজ অব্দি অনেক জায়গায় স্টুডেন্টদের দেখেছি, যখনই জিজ্ঞেস করছি বাইপোলার কথাটার মানে কি, ইট ইজ হ্যাভিং 2 পোলস, পজিটিভ পোলস অ্যান্ড নেগেটিভ পোলস। তাই এই জিনিসগুলো থেকে এবারে বেরিয়ে এসো। প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করবে, স্যারকে জিজ্ঞেস করবে। মোট কথা, যেদিনকে এই মানে যতদিন এই ইডিসির ক্লাস হচ্ছে, ল্যাব হোক থিওরি হোক, এই জায়গাগুলোকে ভালো করে ক্লিয়ার করে নেবে। ওকে, ঠিক আছে, চলো, লেটস গেট ব্যাক। সো দিস ইজ মাই কমন বেস টাইপ অফ আ সার্কিট, যেটা দেখতে পাচ্ছ ইমেজের ওপরে। সার্কিটের অ্যানালিসিস করার আগে বলে রাখি, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কি করে ডিটারমাইন করবে বা কিভাবে মনে রাখবে। মনে রাখার জন্য প্রথম হচ্ছে সার্কিটের ছবিটাকে নিজেরা আঁকার চেষ্টা করো। ঠিক আছে, তার মানে কি দিস ইজ দ্য কমন বেস টাইপ অফ ট্রানজিস্টার। কি করে বললাম? বিকজ বেস ইজ কমন টু বোথ দ্য পাওয়ার সাপ্লাই। দিস ইজ দ্য ফার্স্ট থিং। The next thing is that whether I am going with an NPN type of a transistor or a PNP type of the transistor. Now the symbol indicates, এই যে এখানে যে সিম্বলটা রয়েছে, this indicates that this is an NPN type of a transistor. আচ্ছা, কি করে মনে রাখবো? অনেকে এই পয়েন্টারটা দেখে মনে রাখতে পারে না। The easiest way out is NPN is মানে এটা ফর দ্য সেক অফ রিমেম্বারিং, এটা হ্যাঁ, এটা কিন্তু কোনো ল নয় বা কোনো একটা হাইপোথিসিস নয়। এটাকে এইভাবে বলা যায় যে নট পয়েন্টেড ইন, নট পয়েন্টেড ইন, তার মানে অ্যারোটা কি বাইরের দিকে থাকবে। যদি অ্যারো বাইরের দিকে থাকে দেন ইটস আ এনপিএন টাইপ অফ আ ট্রানজিস্টার। নট পয়েন্টেড ইন, তাহলে এটা হচ্ছে এনপিএন টাইপ অফ ট্রানজিস্টার। আর যদি অ্যারোটা ভেতর দিকে থাকে দ্যাট মিনস ইটস পয়েন্টেড ইন। আচ্ছা, এই অ্যারোটা কি জিনিস? দিস অ্যারো বেসিক্যালি ডিফাইন্স দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট ফ্লোয়িং অ্যাক্রস দ্য সার্কিট। ঠিক আছে, সো অ্যাজ you are dealing or rather the electron ফ্লো বলতে পারো, বিকজ এটাও তো সবার জানা উচিত যে যেদিকে ইলেকট্রনের ফ্লো হবে কারেন্ট কিন্তু তার অপোজিট ডিরেকশনে ফ্লো করবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে ইন দিস টাইপ অফ আ ডিভাইস ইফ ইউ আর কানেক্টিং, আচ্ছা আচ্ছা, আমি ওই জায়গাটাতে একটু পরে আসি, আগে তার আগে জিনিসটা বুঝিয়ে দিই। সো দিস ইজ মাই এমিটার, দিস ইজ মাই বেস, দিস ইজ মাই কালেক্টর। আমি এই দিকটাকে নাও whenever you want to determine the transistor's characteristics, say whether you want to determine its input characteristics or output characteristics, or you want to configure the transistor uh, as an amplifier, the first and the foremost criteria is that the transistor must be biased in an active region. Okay, now what does this active region mean? Active region means the input side. This is my input side of the transistor. This input section must always be forward biased, and the output section must always be reverse biased. Okay, so the active region biasing defines that the transistor's input must be forward biased and the output must be reverse biased. Okay, so by following this basic principle, I have designed this circuit. Now if I am considering this as my NPN type of a transistor,
So this is the N side. So if you want to bias the transistor in a forward fashion, so obviously the N should be connected to the negative half of the transistor and positive should be connected to the opposite end, that is the base terminal. Clear? তাহলে আমি ইনপুটের সেকশনটাকে ফরওয়ার্ড বায়াস করছি। করতে গেলে N should be connected to the N side of the battery terminal should be connected to the N part of the transistor, আর positive should be connected to the base region. তাহলে এইটা কি হলো, এইটুকুনি সেকশন কি হলো, তার মানে এইটুকুনি সেকশন ফরওয়ার্ড বায়াস হলো। ক্লিয়ার? অন দি কন্ট্রারি অপোজিট জিনিসটা কি হয়েছে, the output junction should be reverse bias, তার মানে কি N সাইডে আমি পজিটিভ অফ দ্য ব্যাটারিকে কানেক্ট করব, N সাইডে পজিটিভ অফ দ্য ব্যাটারিকে কানেক্ট করব, আর বেসে আমি নেগেটিভটা কানেক্ট করব। ক্লিয়ার? এইটুকুনি আশা করি তোমরা এতদূর অবধি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাদেরকে বলো বা আমাকে বলো কি কোন জায়গাটা এইটুকুনি বুঝতে পারো। এইটুকুনি অবধি যদি কারোর কিছু ডাউট থাকে আমাকে এক্ষুনি বলো। কারোর কিছু বক্তব্য আছে, কিছু ডাউট আছে? ওকে ফাইন। তাহলে এবারে কি হলো, তাহলে এই দিকটাকে আমি ফরওয়ার্ড করলাম, এই দিকটাকে আমি রিভার্স বায়াস করলাম। ঠিক আছে, এবারে আমি কি করব, এবারে আমাকে যখনই ইনপুট ক্যারেক্টারিস্টিক্স অফ দিস ডিভাইস মেজার করতে হচ্ছে, উই উইল বি সোললি চেকিং ইটস ইনপুট প্যারামিটারস। ইনপুটে কি কি প্যারামিটার রয়েছে সেটাকে আগে ডিটারমাইন করতে হবে। দেখো এই ছবিটাতে এই কারেন্টটা কি হওয়ার কথা, যেহেতু এমিটার আছে তার মানে এটা এমিটার কারেন্ট হবে, তাই জন্য ওটাকে আমি কি লিখে রেখেছি, আইই। ঠিক আছে, এমিটার কারেন্ট আইই। এই যে ভোল্টেজটা কি হবে, এমিটার টু বেস ভোল্টেজ হবে, বিকজ এই টার্মিনালটা হচ্ছে এমিটার, এই টার্মিনালটা হচ্ছে বেস। তাহলে কি হবে, আমি যদি এর অ্যাক্রসে একটা মিটার লাগাই, মাল্টিমিটার, ইফ I just connect a multimeter, it will show us the reading of the voltage drop across emitter and the base terminal. তার মানে whenever I am biasing the transistor in any region, say it's an active region or saturation or cutoff, say anything, the important part is that I will be getting one current parameter value and another is the voltage parameter value. তাহলে এখান থেকে আমি যেটা কারেন্ট পেলাম দ্যাট ইজ এমিটার কারেন্ট আইই, আর যেটা ভোল্টেজ পেলাম ভিইবি। ওকে, সো whenever you are dealing with an input characteristics, বা কোনো সময় যদি কোনো স্টুডেন্টের কারোর যদি এরকম হয় যে আমি মুখস্থ করে রাখি যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এর গ্রাফটা কার ভার্সেস কার প্লট হবে, আমি মনে রাখতে পারি না, যখনই মনে রাখতে পারছো না তখন কি করবে, এই ফিগারটাকে নিজেরা বাড়িতে আঁকবে। সিম্পল, এখানে মিলি অ্যাম্পিয়ার রেজিস্টার এসব দেওয়ার কোনো দরকার নেই। তুমি হলে কি করবে, এটা হচ্ছে একটা কারেন্ট, এই মেজারটা তুমি করবে কারেন্ট, আর এটা হচ্ছে ভোল্টেজ। তাহলে এই কারেন্ট আর এই ভোল্টেজ, ভোল্টেজ সবসময় হবে হচ্ছে এক্স অ্যাক্সিস, এই যে এই ফিগারটাকে ফলো করো, তাহলে ভোল্টেজ উইল বি অলওয়েজ মাই এক্স অ্যাক্সিস, তাহলে এইটা হচ্ছে ভোল্টেজটা, অ্যান্ড দিস উইল বি মাই কারেন্ট। ঠিক আছে, তাহলে দিস উইল বি মাই ওয়াই অ্যাক্সিস। তাহলে দুটো প্যারামিটার কি কি থাকছে, এমিটার কারেন্ট আর এমিটার টু বেস ভোল্টেজ। তাহলে এই দুটো হয়ে গেল ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস। এইবার একটা কথা হচ্ছে, যখনই তুমি দিস ইজ আ কারেন্ট কন্ট্রোল ডিভাইস, ঠিক আছে, দিস ইজ আনাদার ইম্পর্টেন্ট স্টেটমেন্ট দ্যাট আই হ্যাভেন্ট মেনশন টিল নাও। দিস ইজ আ কারেন্ট কন্ট্রোল ডিভাইস মিনস ইফ ইউ আর ভ্যারিং দ্য ইনপুট কারেন্ট, এই এমিটারের কারেন্টটা যদি ডিভাইসে ভ্যারি করো তাহলে কালেক্টর কারেন্ট আর বেস কারেন্ট উইল চেঞ্জ অ্যাকর্ডিংলি। ইটস কোয়াইট অবভিয়াস। তার মানে কি, তাই জন্যই আমরা কিন্তু এক্সপ্রেশনে লিখি আইই এমিটার কারেন্ট ইজ ইকুয়ালস টু দ্য বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। সো দিস ইজ আ কারেন্ট কন্ট্রোলড ডিভাইস। ওকে, তাহলে কি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। সো অবভিয়াসলি যখনই তুমি তার ইনপুটের প্যারামিটার গুলোকে মেজার করতে চাইছো, তাহলে তার আউটপুটের দিকে যেসব জিনিসপত্র গুলো রয়েছে সেখানে তো আমাকে কিছু না কিছু একটা প্যারামিটারকে কনস্ট্যান্ট করতে হবে, তা নাহলে কি হবে, তুমি ইনপুটও চেঞ্জ করছো আউটপুটও চেঞ্জ করছো, তাহলে তুমি ইনপুটের প্যারামিটার গুলোর স্টাডি কি করে করতে পারবে, সেটা কখনোই ফিজিবল নয়। দ্যাট মিনস কি, ওয়ান ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়ান ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অ্যান্ড ওয়ান হ্যাজ টু বি আ কনস্ট্যান্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে
this current is my dependent variable, voltage is my independent variable, and one has to keep some parameter or the other parameter to be a constant. তাহলে আমাকে যদি কনস্ট্যান্ট করতে হয় তাহলে আমি কি করব, আউটপুটের ভোল্টেজটাকে কনস্ট্যান্ট করে দেবো। ঠিক আছে, তাই জন্যে আউটপুটের ভোল্টেজের ক্ষেত্রে কি হবে, অবভিয়াসলি আউটপুট টার্মিনালটা কার সাথে কানেক্টেড আছে, একটা ব্যাটারির সাথে। কালেক্টর আইসি মানে obviously the collector current, because this end is your output, so you will get the collector current. And if you want to measure the voltage drop across these two terminals, সেটা কি হবে, VCB, কালেক্টর টু বেস ভোল্টেজ, কালেক্টর টু বেস ভোল্টেজ। তাহলে আমি যদি এখানে ভোল্টেজটাকে ফিক্সড করে দিই, তাহলে মানে কি হলো, এই ডিভাইসের কারেন্টটাও ফিক্সড হয়ে গেল। তাহলে আমি যখন ইনপুট দুটোকে মেজার করতে চাইছি, তার মানে কি আমাকে করতে হবে, একটা কোনো প্যারামিটারকে কনস্ট্যান্ট ধরতে হবে। যেরকম ছোটবেলায় চার্লস ল, বয়েলস ল পড়েছিলে, কোথাও না কোথাও প্রেসারকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে, কোথাও টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে। একটা গ্রাফে তুমি, একটা 2 ডাইমেনশনাল গ্রাফে তুমি কখনোই 3টে প্যারামিটারকে ভ্যারি করতে পারো না, বা সবকটা প্যারামিটারকে ভ্যারি করতে পারো না, তোমাকে একটা কিছু না কিছুকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাই যখন আমি ইনপুটের ক্যারেক্টারিস্টিক্সটা ডিটারমাইন করছি, তখন আমাকে আউটপুটের ভোল্টেজটাকে ফিক্স করতে হবে। ওকে স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলতো হ্যাঁ বলছি, আজকে আমি ওদের সিবি মোডটা পড়াচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে এটা তোমার হচ্ছে তোমার ইয়ে, ওই ওই ট্রানজিস্টার 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 ট্রানজিস্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওদেরকে আমি ওদেরকে আমি সকালে সকালে বলেছি বলেছি তোমার তোমার ওই ওই বিএ আর জেনারেল, জেনারেল ফরওয়ার্ড আর ফরওয়ার্ড আর রিভার্স রিভার্স, এই এই চারটে ওরা চারটে ওরা পিডিএফ জমা দিক পিডিএফ এ জমা আপাতত দিক নাকি? আপাতত নাকি? হ্যাঁ, আমি ওদের সব ক্লাসরুম করে দিয়েছি। আমি হ্যাঁ ওদের আজকে দেখিয়েও দিচ্ছি কিভাবে কি করতে ঠিক হবে। আছে ঠিক আছে ঠিক আছে ওখানে ঠিক আছে ইনস্ট্রাকশনও সব দেওয়া আছে, স্টুডেন্টের ইনস্ট্রাকশনটা ফলো করলেই সব বুঝতে পেরে যাবে। ঠিক 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 আছে তো এক কবে কবে জমা জমা দেবে দেবে ডেটটা ডেটটা একটু তাহলে বলে দিও। হ্যাঁ, 1 তারিখ রাত্রির 12টা লাস্ট টাইম। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তুমি তাহলে একটু তুমি তাহলে একটু করো করো। হ্যাঁ হ্যাঁ, একটু আমার ঠিক আছে। দেরি হয়ে হয়ে গেল গেল। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ। ওকে, তাহলে আমরা কি করছি, সো whenever we need to determine the input characteristics, I have to keep output parameter constant. So over here what we are dealing with is, we are keeping the value of collector to base voltage or this voltage as constant. Okay, so once you are keeping this voltage constant, automatically this current will also remain in a constant phase. So what happens is, you are basically plotting the value of IE versus VEB, provided that the VCB held at some constant value. That is what input characteristics is all about. তাহলে আমি ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা যখনই করছি, তাহলে আমার এই ভার্সেস এই প্লটটা হচ্ছে প্রোভাইডেড ভিসিবি, অর দ্য আউটপুট ভোল্টেজ ইজ রিমেইন কনস্ট্যান্ট। ঠিক আছে, এইটুকুনি আগে আজকের জন্য বোঝো। আমি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এখন কিচ্ছু বোঝাচ্ছি না। ঠিক আছে, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এর দিস ইজ দ্য লজিক। তাহলে আজ থেকে যদি কোনো সময় মনে হয়, এনি টাইম, সে ডিউরিং দ্য টাইম অফ এক্সামিনেশন বা ডিউরিং দ্য টাইম অফ ভাইভা, ইউ হ্যাভ ফরগটেন যে which one is my x-axis, which one is my y-axis, I don't know, I have to mug it up, I have to remember the entire thing, সেরকম করার কোনোই দরকার নেই। You just try to draw the simple figure, and from this very easily you can determine which are the input parameters, in this case emitter current and emitter to base voltage serves as my input parameters. And obviously I need to keep the output voltage constant, so VCB held at constant value. So easily you can figure it out. So somewhat like this type of an input characteristic graph you will get. Clear? Anyway, the next important thing, as far as the discussion of this input characteristics goes, see, this is my NPN transistor. Okay, so NPN transistor. So whenever you are determining or you are applying the voltage to the input terminal of this transistor, basically what you are doing is, you are doing the same circuit that already you have done in experiment number 1. কেন বলছি, দেখো, this is the same circuit. দেখো, একটা 3 টার্মিনাল ডিভাইস কি ছিল, পিএনপি টাইপ বা এনপিএন টাইপ অফ ট্রানজিস্টর। আমি যদি আউটপুটের ভোল্টেজটাকে কনস্ট্যান্ট করে দিই, এন্ড উই আর অ্যাপ্লাইং দ্য ইনপুট ভোল্টেজ টু হোয়াট,
only the N and P terminal of the transistor. তাহলে N আর P টার্মিনালকে যদি আমি ফরওয়ার্ড বায়াস করে রাখি, তার মানে কি আমি বলতে পারি না ইট ইজ somewhat resembling a diode, PN junction diode, বা এক্ষেত্রে NP junction diode, NP junction diode. Why is it so? দেখো, তুমি যদি এই পয়েন্টে কোনো একটা ভোল্টেজ দাও, এই আউটপুটটাকে এখন জাস্ট ফরগেট দিস সেকশন, ওকে, এই অ্যাজ ইফ দিস ডাজন্ট এক্সিস্ট ইন দিস ফিগার। তাহলে আমি যদি এই দুটো পোর্শনকে কনসিডার করি অ্যান্ড ইউ আর অ্যাপ্লাইং আ ফরওয়ার্ড বায়াস, সো এটা কি, দিস ইজ আ পি এন্ড এন জাংশন, দিস ইজ পি, দিস ইজ এন, সো ইউ হ্যাভ ফরওয়ার্ড বায়াসড আ পি এন জাংশন ডায়োড। ইটস কোয়াইট অবভিয়াস, জাস্ট দিস পার্ট, আমি যদি এইটুকুনি পার্টকে নিয়ে ডিল করি। সো the input characteristics will be what we call it as the static or the forward characteristics of a PN junction diode. তাই জন্য দেখো, this is a similar to what you have derived in experiment number 1. দেখতে পাচ্ছ, this is the input characteristics. Clear? তার মানে কি, though we are basically dealing with a 3-terminal device, but for the sake of whenever you are measuring the input characteristics of the input parameters, we always keep the output parameters constant. So what we can do is that in this particular part of the circuit, we can neglect the output, as if we are neglecting the output, as if we are neglecting this output. So this is basically acting as a PN junction diode, and the response will be something like this. So again, it will be having a cut-in voltage of roughly 0.6 to 0.7.4, okay, depending on the choice of the transistor. তাহলে এইরকম একটা রেসপন্স তুমি ইজিলি দেখতে পারবে। সেই কারণেই এর ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বলো, বা মোস্ট অফ দ্য ট্রানজিস্টার অ্যাপার্ট ফ্রম কমন কালেক্টর, তুমি যদি ম্যাক্সিমাম জায়গাতেই দেখো, সিই মোডেরও ইনপুট ক্যারেক্টারিস্টিক্স উইল বি সিমিলার টু দিস। কিছু কিছু লজিক্যাল ব্যাপার থাকে, সেটা বাদ দিয়ে মানে the graph will be represented in this form, okay, forward characteristics of a PN junction diode. এবারে there are various parameters, there are various physics associated with the explanation of the graph. কেন ভিসিবি বাড়াবার সাথে সাথে কারেন্ট কমছে বাড়ছে, সেগুলো পরের কোশ্চেন, but apart from this, the nature of the graph will be similar to that of the forward characteristics of the PN junction diode. ঠিক আছে, এইটুকুনি অবধি কাদের কিছু বলার আছে? আচ্ছা, তো মানে তোমরা কি বুঝতে পারছো তাই জন্য রেসপন্স করছো না, নাকি না কিছুই বুঝতে পারছো না তাই জন্য রেসপন্স করছো না? আমি কোনটা ধরবো? স্যার আউটপুটে আমি তোমার কথা কিছু শুনতেই পেলাম না। বলছি স্যার আউটপুটে আমি 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 আউটপুটে আসছি না, আমি আউটপুটে নয়, আউটপুটের ভোল্টেজটাকে কনস্ট্যান্ট এই কারণে রাখছি, বিকজ আমি দিস ইজ আ কারেন্ট কন্ট্রোল ডিভাইস। আমি যদি এই আউটপুটের ভোল্টেজটাকে কন্ট্রোল করে দিই, অ্যাজ ইফ, তার মানে কি আই এম ইনডিরেক্টলি কন্ট্রোলিং দ্য আইসি। তার কারণ কি, ভোল্টেজের উপরে কারেন্টটা ডিপেন্ড করে তো যে কোনো জিনিসে, তাই আমি যদি এই ভোল্টেজটাকেই কনস্ট্যান্ট করে দিতে পারি, তার মানে অ্যাজ ইফ মাই কারেন্ট ফ্লো ইজ only in this loop, and this is my input section, and as I am determining the input parameter, তাই জন্য I am solely interested in this section, not in this part of the circuit. তাই জন্য আমি ভিসিবি ভ্যালুটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে যদি ফিক্সড করে দিই, তার মানে হচ্ছে অ্যাজ ইফ দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং অ্যাক্রস দিস ডিভাইস। এবারে এটা বললাম তো, এটা একটু ফিজিক্সটা জানার ব্যাপার আছে, যে ট্রানজিস্টর কি করে কাজ করে বা তাদের বেসে কি কি ঘটনা ঘটে। যদি যেদিনকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে, ইউ ক্যান ভেরি ইজিলি কোরিলেট যে আমি ভিসিবি ভোল্টেজটাকে কেন ফিক্স করছি। বাট টিল দ্যাট পয়েন্ট অফ টাইম এইটুকুনি মাথায় রাখো যে আমি জাস্ট এইটুকুনি সেকশনটাকে ডিটারমাইন করতে চাইছি, এর ভোল্টেজ আর এর কারেন্টটাকে ডিটারমাইন করতে চাইছি, তাই আউটপুটের যে প্যারামিটার গুলো আছে সেগুলোকে আমি ফিক্সড করে দিতে চাই, আমি সেগুলোকে ফার্দার আর ভেরিয়েশন চাই না। এবারে সেটাকে ফিক্সড করতে গেলে আমাকে কি করতে হবে, এর অ্যাক্রসের যে ভোল্টেজটা আছে সেটাকে কনস্ট্যান্ট করতে হবে। দেখো, এটাকে কনস্ট্যান্ট করা মানেই হচ্ছে ইনডিরেক্টলি তুমি এই যে আউটপুটের রেগুলেটরটা আছে এটাকে একটা ফিক্সড ভ্যালুতে রেখে দিচ্ছ, তার মানে এটাকে বাড়াচ্ছেও না কমাচ্ছেও না। থিওরিটিক্যালি এটার মানে হচ্ছে তাই, মানে এটাকে আর তুমি হাতই দেবে না, এটাকে ধরো তুমি 0 ভোল্টে ফিক্স করে রাখলে, এবারে ইনপুটটাকে চেঞ্জ করলে
you take the data for IE and VEB. ঠিক আছে, এটা একটা সেট অফ ডেটা হয়ে গেল। নেক্সট ইউ প্লেস দিস ভিসিবি ভ্যালু সে অ্যাট 5 ভোল্ট, 5 ভোল্টে ফিক্স করে দিলে বাই রেগুলেটিং দিস পট you just fix this value to 5 volt. Again, now you start varying this input voltage and you have to take the value of IE and VEB. ঠিক আছে, ভিসিসি টাকে আমি আর হাতই দেব না, as if that part is constant of my circuit. ঠিক আছে, হ্যাঁ স্যার ওকে okay, so fine. তাহলে this thing I need to take down the data for emitter current, obviously in the milliampere, and VBE, the voltage drop across the diode. ঠিক আছে, so as this is a PN junction diode, so what we can assume straight away is that this axis, the x-axis, the maximum permissible value should be lying somewhat in the range of 0.66 to 0.72. That is the cutting voltage of the silicon diode. So again, this transistor is built with a silicon as its main primary material. Obviously, there is that is an intrinsic type of a semiconductor. You have to make it extrinsic, so on and so forth. There are multiple processes involved in those things. But apart from that, if you just try to follow the logic over here, so obviously it will be a silicon-based device, or rather a silicon-based PN junction diode. So its cutting voltage, or the point from where we can say the current increases sharply in the device, will be approximately in the range of 0.6 volt to 0.7 volt. ওকে, এইবারে এটাকে যদি তাহলে ফাইনালি আমাকে প্লট করতে হয়, তাহলে আমি কি করেছি দেখো, দিস ইজ মাই ইনপুট ক্যারেক্টারিস্টিক্স. So first what we have to do, we have to keep the collector base voltage, that means this output voltage, constant at some value. সেটা 0 ভোল্ট হতে পারে, 2 ভোল্ট হতে পারে, 5 ভোল্ট হতে পারে, কমের দিকে রাখাটাই ভালো. সো আই উড অ্যাডভাইস ইউ টু কিপ ইট ইন 0 ভোল্ট. এটাকে 0 ভোল্টে ফিক্স করবে, করে now you start regulating this spot. As a result, what will happen, the emitter current will change and the voltage drop across the device will change. In each step you have to note down these two parameters. In these two parameters you have to note down emitter current and the emitter to base voltage. তাহলে এটা হচ্ছে একটা সেটের জন্য এরকম ডেটা পাবে। নেক্সট কি করবে, ভিসিবি ভোল্টেজটাকে একটু বাড়াবে। তুমি 0-তে ফিক্স করেছিলে, এবারে সে ধরো 2 ভোল্ট বা 3 ভোল্টে ফিক্স করলে, করে নিয়ে আবার সেম প্রসেস করে আবার আরেকটা সেট অফ ডেটা নেবে। ক্লিয়ার? যদি এরকম দুটো সেট ডেটা নাও, তাহলে এই একটা সিঙ্গেল গ্রাফের ওপরে এরকম দুটো লাইন পাবে আলাদা আলাদা। ঠিক আছে, সো দ্যাট ইজ হোয়াট উই মিন বাই দি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তিনটে নেওয়ার দরকার নেই, দুটো ইজ এনাফ, সাফিসিয়েন্ট। বোঝা গেছে না যায়নি? কি করতে হবে এই জিনিসটা বোঝা গেছে না যায়নি বলো, যদি না গিয়ে থাকে আবার বলো, বলে দিচ্ছি। ঠিক আছে, ফাইন। তাহলে আমি জাস্ট ইনপুটটাকে ভ্যারি করব, আউটপুট ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রেখে দিয়ে ইনপুটটাকে ভ্যারি করে আউটপুট কারেন্টটাকে নোট ডাউন করব। ঠিক আছে, সিমিলারলি এটার কেসেও তাই, দুটো সেট ডেটা নেব। আমি আউটপুট ক্যারেক্টারিস্টিক সিবি মোড আজকে বোঝাচ্ছি না, কেন কি সেখানে অনেক রকমের প্রসেস আছে ওয়াইল টেকিং দ্য ডেটা। থিওরিটিক্যালি জিনিসটা খুবই সহজ, বোঝানো সহজ, কিন্তু আমি সেসব জায়গায় আজকে আসতে চাইছি না, কেন কি সেখানে অনেক কিছু বোঝাবার ব্যাপার আছে। তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আজকে আমি কিচ্ছু করছি না। ওকে, স্যার এক্সেল কি বললে শুনতে পেলাম না? স্যার এক্সেল এক্সেল শিটটা ঠিক আছে, সে আমি এক্সেল শিট পাঠিয়ে দেবো, কিন্তু একটা কথা বলে রাখছি, এই এক্সেল শিটটাই যেন আবার তোমরা সেদিনকে আপলোড করে দিও না। এটা কিন্তু তোমাদের বোঝাবার জন্য এইসব ফিগার ফিগার দেয়া আছে, এগুলো কিন্তু তোমরা আবার ডাইরেক্ট আপলোড করে দিও না। না স্যার ঠিক আছে ওগুলো ঠিক আছে, এনিওয়ে, তাহলে এইবারে জাস্ট লেট মি জাম্প ইনটু দ্য সিমুলেটর প্ল্যাটফর্ম। ঠিক আছে, আমি আজকে অলরেডি তোমরা সিমুলেটরের সার্কিট করতে শিখে গেছো, আমি আর নতুন করে তোমাদেরকে সার্কিট করা শেখাবো না। যদি কারোর ডাউট থাকে সেটা আমি অন্য দিনের ক্লাসে দেখাবো যে কি করে সিমুলেটরের সার্কিট করতে হয়। যাদের ডাউট নেই আমি তাদেরকেও বলে রাখি যে আমি অলরেডি একটা সার্কিট তোমাদের জন্য সিমুলেটরে করে রেখেছি, তোমাদেরকে আমি শুধু এই সার্কিটটা আজকে একটু বুঝিয়ে দিচ্ছি, বিকজ অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে। অনেকের অনেক কিছু ডাউট আছে, অনেক প্রবলেম রয়েছে, সেগুলো আবার দেখতে হবে। তাই আমি যে
সার্কিটটা তোমাদের জন্য করে রেখেছিলাম, সেটা ইনফ্যাক্ট আজকেই তোমাদের ক্লাস নেওয়ার আগেই এটা করেছি। So this is the circuit of a common base type of a transistor. Okay, খুব সহজ, যে ফিগারটা ওখানে করা আছে সেটাই এখানে ইমপ্লিমেন্ট করা আছে, ঠিক আছে। এখন কিছু সিমুলেশন আমি দেখাইনি, তো লেট ইট বি অল জিরো। এই যে ভ্যালু গুলো দেখছো এগুলো সিমুলেশনে আগে সিমুলেশন করেছিলাম, সেই জন্য রেজাল্ট গুলো এরকম দেখাচ্ছে। এটা ভেবো না যে উই হ্যাভেন্ট অ্যাপ্লাইড এনি ভোল্টেজ অর কারেন্ট ইয়েট উই আর শোয়িং আস সাম ডেটা। না, এগুলো ইটস গার্বেজ ডেটা বা দ্য প্রিভিয়াস ডেটা যেগুলো এর ভেতরে ছিল সেগুলো দেখানো হচ্ছে। সো ওয়ান্স ইউ জাস্ট সিমুলেট দিস, you will see all the values get initialized to zero. ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে আমি যে সিমুলেশন উইন্ডোতে যে সিমুলেশনটা ক্লিক করলাম, দেখবে এগুলো সব জিরো হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল জিরো। এনিওয়েজ, তাহলে এবারে লেট আস গেট ব্যাক টু দ্য সার্কিট। যে সার্কিটটা ওখানে করেছি সেটাই এখানে করা আছে। কিছু কয়েকটা জাস্ট ট্রিক মাথায় রেখো যখন এই জিনিসটা ডিজাইন করবে। ফার্স্ট অফ অল, the only important thing is that here we are considering a transistor. এতদিন তোমরা যেগুলো করেছো, you have considered Zener, you have considered PN junction diode, rectifying diode, but over here I am going with a transistor. And now from the component list, just try to search for the transistors, and in this transistor you can choose either NPN type of a transistor or PNP type, according to your circuit requirement. You can go with anything, but in this case what I have done is I have gone with an NPN type of transistor and I have selected BC107 transistor. Okay, so if you just scroll down this list you will find BC107. Okay, BC107, so this is the transistor I have selected. Clear? এছাড়া যা যা আগে করেছিলাম, রেজিস্টার, পাওয়ার ভোল্টেজ সোর্স, ইটস ইন্টারঅ্যাক্টিভ ডিসি সোর্স ইন বোথ দ্য সাইড, আর তার সাথে কি রয়েছে মিলি অ্যাম্পিয়ার ইন সিরিজ, and whenever you need to or whenever or wherever you need to measure the voltage you will be connecting a voltmeter in parallel. তাহলে এখানে দেখতেই পাচ্ছ ভোল্টমিটার দুটো রয়েছে প্যারালালি। তাহলে এর কাজ হচ্ছে জাস্ট দিস ওয়ান ইজ giving us the value of emitter current IE. Okay, let me uh, let me pull up this Excel sheet in front of you. So this is the circuit. Okay, I was explaining. Let me keep this circuit over here. Okay. So this is the input section. Okay. So what I have done is this is my power source, voltage source. I need to connect the negative terminal to the N side. So over here also in the model sim platform you will find this is the negative N. So that is connected to the negative half of the milliampere. Now just make this. This is a very important part of the design. Okay. See, many a times whenever you are dragging some element or component from the, let's say suppose if I am dragging a multimeter from this section of this component window, you will find by default the positive terminal is at your right hand side and the negative terminal is at your left hand side. So by flipping this image, এটাকে ফ্লিপ করে নিয়েছি, মানে আমি কি জাস্ট জিনিসটাকে রোটেট করে নিয়ে বা ফ্লিপ করে নিয়ে আমি জিনিসটাকে ঘুরিয়ে নিয়েছি, ঠিক আছে। তার মানে কি নেগেটিভ দিকটাকে এদিকে নিয়ে এসেছি, পজিটিভ দিকটাকে এদিকে নিয়েছি। ক্লিয়ার? তার মানে কি দিস ইজ দ্য নেগেটিভ এন্ড অফ দ্য টার্মিনাল, I need to connect it to the negative half of the milliampere. From the positive half of the milliampere, I have connected to the input of a limiting resistor. This is also termed as an RE resistor. R suffix E. E stands for emitter. So emitter resistance, I have chosen here 5 kilo ohm. So you can go with a 1 kilo ohm also. So 5 kilo ohm, and that basically gets connected to the input of the emitter side of the transistor. And the base is grounded at this point, as well as the base is connected to the positive half of the power supply. ঠিক আছে, তাহলে এ আমাকে কি দিচ্ছে, this gives me the value of emitter current, and obviously this gives me the value of the emitter to base voltage. Why is it so? Because this is my emitter terminal and this is my base terminal, and you are connecting a voltmeter in parallel, so obviously it will give you the emitter to base voltage. Clear? On the opposite side, you need to bias this transistor in a reverse fashion. So for that, if you just try to follow this figure over here,
So positive terminal of the battery gets connected to the positive half of the milliampere. So in this case, as you can see, I have kept this as the negative terminal. So it is always advisable যে এই টার্মিনালটাকে চেঞ্জ করে দিয়ে just change the orientation of this multimeter by flipping it horizontally. Automatically this comes the positive end and this will become the negative end. Okay, so positive end must be connected to the positive half of this multimeter and the negative half needs to be connected to the input of the resistor. Okay, and from there the current or the collector current finally moves into the collector terminal. Again, at the output terminal you have to measure the voltage drop across the collector to base. So I am connecting a voltmeter in parallel with the VCB terminal. That is, this is my C terminal, this is my B terminal, and I'm connecting it in the parallel fashion. Over here, as this terminal is positive terminal, so this is connected to the positive half of the voltmeter, and the negative half is grounded at this point. Okay, so this shows us the value of VCB, and this will show us the value of VEB. Okay, emitter to base voltage. সার্কিটটা বোঝা গেছে না যায়নি বলো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। তাই তাহলে এবারে আমি কি করব, তোমরা আমাকে পরের দিনকে এই ডেটাটা নিয়ে দেখাবে, বাট দিস ইজ নট ইনক্লুডেড ইন ইয়োর ল্যাব ম্যানুয়াল সাবমিশন পার্ট। এটা কিন্তু আলাদা একটা কাজ দিচ্ছি তোমাদেরকে। আমি আর তোমাদের সামনে ডেটাটা নিয়ে দেখাবো না, জাস্ট কয়েকটা প্রিকশনারি মেজার্স যেটা while taking this experiment বা while performing this experiment যেটা তোমাদেরকে মাথায় রাখা দরকার সেটা শুধু একটু বলে দিই। আচ্ছা, প্রথমত কি করছি দেখো, আমি এইখানের ইনপুটটাকে চেঞ্জ করছি ফ্রম 0 to 20 ভোল্ট। ওকে, এখানে 0 to 20 ভোল্ট ভেরিয়েশন রাখছি, আর এইটা 0 to 20 ভোল্ট অন বোথ সাইড, দুটোতেই 0 to 20 ভোল্ট। The next most important thing is that I have to keep this voltage constant and I have to vary this one. I have to note down this current and this voltage. তাই তো? তাহলে আমি প্রথমে কি করছি, আমি জিনিসটাকে সিমুলেশন করে নিলাম, করে নিয়ে আমি ইনপুট আউটপুটের ভোল্টেজটা দেখো এখানে 20 ভোল্ট আছে, আমি সেটাকে নিয়ে আসছি 0 ভোল্টে, তাহলে আমি একদম 0 করে দিলাম। So this is my 0 volt. Clear? Now আমাকে কি করতে হবে, ইনপুটের ভোল্টেজটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে নিয়ে আমাকে কি নোট ডাউন করতে হবে, দিস কারেন্ট, দিস ভোল্টেজ। ঠিক আছে, এটাই এই অ্যাক্সিসে প্লট করব। এই যে দিস কারেন্ট, দিস ভোল্টেজ এন্ড দিস কারেন্ট। ঠিক আছে, এটার একটা যেরকম পিএন জাংশনের ক্ষেত্রে নিয়েছিলে কাজ করবে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্যাট whenever you are keeping this as 0 volt, initially I have kept this value constant at 0 volt. Now I need to vary the input voltage. Moment you start varying the input voltage, what will happen is the output voltage that you have kept constant at 1 millivolt or 1 volt will start decreasing. Okay, will start decreasing. So after fixing this value, each and every time you need to further re-regulate this voltage and make this voltage to 1 volt. এটাকে কিন্তু বারবার 1 এ নিয়ে আসতে হবে, বা 1 এর কাছাকাছি অ্যাটলিস্ট যেন নিয়ে আসো। একদম এক্সাক্ট যদি 1 নাও আসে, 1.5 বা 1, মানে বারবার তোমাকে এই ভোল্টেজটাকে ভ্যারি করিয়ে করিয়ে এই ভোল্টেজটাকে সেই যে ভোল্টেজে ফিক্স রেখেছিলে সেখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে কিন্তু এই দুটো ডেটাকে তোমরা মানে প্লট করবে বা টেবিলে ইনপুট করবে। ওকে, সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট important aspect of this experiment, one of the most toughest part, because this is a simulation platform, and once you are doing this particular experiment in a hardware, you will find that there is a
slight fluctuation in the voltage, or so you have slightly varied the input voltage, you will see there is a drastic variation in the output voltage, and that is the main reason why the to determine the output characteristics or the input characteristics of this sort of a device is one of the most toughest experiments. Okay, because it needs a good amount of patience for the students who are performing this experiment, because every now and then a small change in the input voltage will fluctuate the entire voltage as well as the current parameters of the entire part of the circuit. Okay, so every now and then, after fixing the value, just re-ensure that the value that you have kept constant is lying in that range or not. যদি সেটা lie না করে, you further start regulating your pot and make sure that the voltage is somewhat closer to what you have kept it as a constant value. হতে পারে 1 ভোল্টে দেখেছিল 1 ভোল্ট নাও পেতে পারো, কিন্তু অ্যাটলিস্ট 1.2, সেই জন্য 1.2 বা 1 এইরকম একটা রেঞ্জে রাখাটাই ভালো। তাই জন্য আমি সবসময় বলবো এই যে ইনক্রিমেন্টের ভ্যালুটাকে এটাকে 2 তে না করে 1 এ করে দাও, তাহলে তোমাদের কি হবে, এই জিনিসটাকে ইনক্রিমেন্ট করতেও সুবিধা হবে। তাহলে সামান্য পট মুভ করলে ইউ ক্যান ভেরি ইজিলি অ্যাচিভ 1 ভোল্ট। এবারে যখনই তুমি এদিকটাকে ভ্যারি করলে এটাতে, এইবারে ফাইনালি এই দুটো ডেটাকে তোমরা নেবে। তার মানে আমি কি করছি, এইখানে এটাকে রেগুলেট করে দেখবো যে কখন এটা সরি সিমুলেশনটা অফ ছিল। এনিওয়ে, আমি দেখবো যে কখন এটা 1 ভোল্ট আসছে, এই যে রাফলি 1.3। নাও ইউ ক্যান টেক দ্য ডেটা অফ দিস টু প্যারামিটার। ঠিক আছে, তাহলে খুব কন্ট্রোলড ওয়েতে, যে যত বেশি এটাকে কন্ট্রোলড ওয়েতে করতে পারবে তার ক্যারেক্টারিস্টিক্স তত নিট আর তার তত এইরকম পরিষ্কার ক্যারেক্টারিস্টিক্স পাবে। ঠিক আছে, এইটুকু নিয়ে অব্দি আর কিছু কারোর বলার আছে বা ডাউট আছে তাহলে বলো। তাহলে হোপফুলি সবাই বুঝতে পেরে গেছো। ঠিক আছে, তাহলে নেক্সট দিনকে ক্লাসে আসার আগে বা নেক্সট ল্যাব ক্লাসে আসার আগে তোমরা এই এক্সপেরিমেন্টটা নিজেরা বাড়িতে করবে। সবাইকে বলা হলো এটা যেন করা হয়। আমি আর স্যার কিন্তু সেদিনকে ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে রোল নাম্বার ওয়াইজ ডেকে ডেকে চেক করবো। তখন কিন্তু আমি কোনো রকমের এক্সকিউজ শুনবো না যে স্যার আমার এটা নেই, আমার এটা হয়নি, আমি এটা করতে পারছি না। অ্যাপার্ট ফ্রম যাদের যাদের যা যা প্রবলেম আমি জানি তাদের ব্যাপারটা বাদ দিয়ে আমি কিন্তু সেদিনকে কারো শুনবো না যে আমার এই জিনিসটা ইনস্টল করা নেই। সিম্পলি ইউ উইল বি মার্কড অ্যাবসেন্ট অ্যান্ড ইউ উইল বি লুজিং ইয়োর মার্কস ফর TCA 1। ঠিক আছে, তাই নেক্সট ডে অনওয়ার্ড বি ভেরি কেয়ারফুল। আর ভেবো না যে আমি অ্যাবসেন্ট করে বসে থাকবো আর স্যাররা নাম্বার দিয়ে দেবে, সেটাও কিন্তু হবে না। ইন্ডিভিজুয়ালি আমি আর স্যার কিন্তু সবার চেক করবো যে তোমরা কে কি এক্সপেরিমেন্টটা করেছো না করতে পারো। যদি না করতে পারো ঠিক আছে, সেটাও দেখাবে যে কি করেছো কতদূর করেছো, কিন্তু আমি যেন সেট অফ ডেটা যেন সবার দেখতে পাই। ওকে, চলো এইবারে ফাইনালি লেট আস গেট ব্যাক টু দ্য ইম্পর্টেন্ট পার্ট। আমি সিমুলেশনটাকে বন্ধ করলাম। তো তার আগে একটা কথা বলে নিই, তোমাদের যদি কারোর কিছুতে কোনো জায়গায় ডাউট থেকে থাকে তাহলে নাও জাস্ট ট্রাই টু শেয়ার দ্য স্ক্রিন উইথ অল অফ আস। আমরা জাস্ট ওই প্রবলেম গুলো কিছুক্ষণ শর্ট আউট করে দেবো। আর ইন দ্য মিন টাইম I will be sharing the classroom, Google Classroom link with all of you. And each and every student is requested to join the link by today itself. And you will be finding an instruction over there where it is stated clearly what are the things you need to do before submission of your lab manual, and the deadline is 1st of September. Okay, সেগুলো ওখানে পরিষ্কার লেখা আছে। So I am stopping the presentation over here, and anyone যাদের যাদের যা যা প্রবলেম আছে, অনেকে আমাকে ফোন করে বলছিলে যে তোমাদের অনেক কিছু প্রবলেম হচ্ছে, যাদের যা প্রবলেম আছে তারা প্লিজ ইয়ে করো, আমাকে দেখাও যে কি তাদের কি প্রবলেম আছে। আর আয়ুষ রয়েছে ক্লাসে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আয়ুষ, তুমি অ্যাটেন্ডেন্স এর মোবাইল থেকে একটা স্ক্রিনশট নাও, যারা যারা এখন অ্যাটেন্ডেন্স রয়েছে ক্লাসে। এন্টায়ার
স্ক্রিনশটটা আমার গ্রুপে এক্ষুনি ফরওয়ার্ড করে দাও, আর আমি একটা অ্যাটেন্ডেন্স তোমাদের এদিকে ম্যানুয়ালি নিয়ে রাখছি, যারা যারা আমার স্ক্রিনে হাইলাইটেড রয়েছে। ঠিক আছে, তুমিও পাঠাও, আমিও নিয়ে নিচ্ছি। এরপরে যারা মিউচুয়াল দুটো অ্যাটেন্ডেন্সেই থাকবে আমি তাদেরকেই অ্যাট প্রেজেন্ট মার্ক করবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ইন দ্য মিন টাইম তোমরা হ্যাঁ সন্নিতা, হ্যাঁ সন্নিতা, তোমার কি প্রবলেম হয়েছে বলো। তুমি স্ক্রিন কি শেয়ার করছো? না, এখনো তো তোমার শেয়ারিং হয়নি, আমি কিছু দেখতে পাচ্ছি না এখনো। হুম, এখন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, দেখো, হ্যাঁ এবারে এটাই বলি, তোমাকে যেটা করতে হবে, তুমি না আরেকটু ডেটাটা সেটটা বাড়াও, বাড়ালে লোড রেগুলেশনটা, দাঁড়াও 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 তুমি, আচ্ছা প্লটের কিন্তু ওই যেটা বললাম ভুলটা ওইটাই করেছো। তোমার কিন্তু কারেন্ট অ্যাক্সিসটা, বারবার বলে দিচ্ছি, কারেন্ট অ্যাক্সিসটা কিন্তু নিচে হবে। ইট ইজ দ্য প্লট অফ আইএল ভার্সেস ভিএল। আইএল কারেন্টটা নিচে প্লট হবে, আইএলটা নিচে যাবে, ভিএলটা ওয়াই অ্যাক্সিস হবে। আইএলটা এক্স অ্যাক্সিস হবে, ভিএলটা ওয়াই অ্যাক্সিস হবে। ওইটাই আমি তখন বললাম, এই কলামটাকে ইন্টারচেঞ্জ করে নাও, করে নিয়ে তারপরে প্লটটা করো। ঠিক আছে, আর ডেটাটা পুরো আরেকটু বাড়িয়ে দাও, তাহলে ঠিক হবে। আচ্ছা, এটা তোমার হচ্ছে জেনারেটটা তো? ও, রিভার্স ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওইভাবেই দেখাতে হবে। ঠিক আছে, এটা যেটা আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে, দেখো নিচের যে অ্যাক্সিসটা, এক্স অ্যাক্সিসটা, 0 থেকে 0.4 অব্দি কোনো ডেটা নেই। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান জাস্ট সেট দিস অ্যাক্সিস, দ্য স্টার্টিং ভ্যালু শুড বি ফ্রম 0.4। তার ফলে কি হবে, তুমি জিনিসটাকে আরো অনেক পরিষ্কার দেখাতে পারবে, যেরকম আমারটা হচ্ছিল। ওকে, সো ইউ ক্যান সেট দ্য স্কেল, মানে বেসিক্যালি তুমি কি করছো, স্কেলটাকে চেঞ্জ করে দিয়ে নিচের যে এক্স অ্যাক্সিসের স্কেলটা আছে, স্টার্টিং ফ্রম 0 না করে ওটাকে 0.4 থেকে স্টার্ট করে, তাহলে আরো গ্রাফটা ক্লিয়ার দেখা যাবে। জেনারেটর ব্রেকডাউন কততে এসছে, ওইখানে এসছে। তোমাকে যেটা করতে হবে আমি বলে রাখি, যেটা ভুল হয়েছে, আরো কিছু ডেটা ইন্টারমিডিয়েট নিতে হবে, তা নাহলে হবে না। বিশেষ করে কোন জায়গা থেকে বলছি, 9 ভোল্ট থেকে 12 ভোল্টের, মানে এই 7-এর পর থেকে আরো একটু ডেটার ফ্রিকুয়েন্সিটাকে বাড়াও। অনেক কম ডেটা হয়ে গেছে, ওই জন্য এত কার্ভটা স্টিফ হয়ে গেছে। আর একটু ডেটাটা বাড়িয়ে দেখো তো কার্ভটা কিরকম স্লোপ পাচ্ছ। আর এটার ক্ষেত্রেও তাই করবে, নিচের যে স্কেলটাকে আছে ওটা 6 ভোল্ট অব্দি অ্যাপ্রক্সিমেটলি ওই জিরোর কাছেই আসছে। তো হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান eliminate those values, মানে আমি কি বলছি, টেবিল থেকে এলিমিনেট করতে বলছি না, ইউ ক্যান সেট দ্য স্কেল ফ্রম -4 ভোল্ট অনওয়ার্ড, বা -5 ভোল্ট অনওয়ার্ড থেকে স্কেলটাকে সেট করো। ঠিক আছে, আর কারণ কিছু দেখাবার আছে? ওকে ফাইন, তাহলে জাস্ট হোল্ড অন আ বিট, আমি তোমাদের সাথে লিঙ্কটা ক্লাসরুমে শেয়ার করে দিচ্ছি, সবাই লিঙ্কটা আগে জয়েন করে নাও। আর তোমাদেরকে আরেকবার আমি স্ক্রিনটা শেয়ার করেও দেখিয়ে দেবো একটা জিনিস। তো জাস্ট হোল্ড অন আ বিট, just give me another 3 minutes. We will wrap up entire thing.
So let me share the screen. Okay. Okay, so I am giving you this classroom code. I am sharing this classroom code in the WhatsApp group. Okay, সবাই WhatsApp গ্রুপটাকে just follow করো and you just join this classroom right now. Uh, okay, or else you can also paste this entire thing in the chat also. So I am pasting this thing in the chat also. So you just follow this chat window in the Google Meet itself. So this is the classroom code. Okay. So by using this code also you can join, as well as I am sharing the invite link. Okay. So I am sharing this link as well. So which one is easier for you? You can do that. So each and everybody is requested to join this link in this classroom, and I am sharing this same link in the WhatsApp group as well. Okay. Okay. So now just join this classroom, and once you have joined, okay, fine. So already many of you have joined this classroom. So in the classroom itself, so let me just share the screen with all of you just for once. So as you can see, so I hope this is visible at your end. So this is the instruction given to the student. So before 2nd September, all of you need to submit their lab manual. And once you are submitting the lab manual, just make sure that it is in the PDF version. What files are strictly not allowed, and while you are naming the file, or the file convention should be something like this: student name underscore your class roll number. Okay, or what we call it as your registration number of your college. Okay, so student name underscore your class roll number, the entire roll number. Okay, যেটা বড় যে ডিজিট 14 ডিজিট না কত ডিজিটের যে রোল নাম্বারটা পাও সেটা কিন্তু পুরোটা লিখবে। ক্লিয়ার? আর এখানে অলরেডি অ্যাসাইনমেন্ট ইজ ক্রিয়েটেড। তোমরা যদি অ্যাসাইনমেন্টে যাও, তোমরা এইখানে দেখতে পাবে একটা ক্লাস ওয়ার্ক তোমাদের জন্য ক্রিয়েট করা রয়েছে। সো ডিউ ডেট ইজ 1st সেপ্টেম্বর। তাহলে এইখানে এসে তোমরা ল্যাব ম্যানুয়াল গুলো জমা করে দেবে। ক্লিয়ার? আর এইখানে ইনস্ট্রাকশন দেয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস ওয়ার্কের ভেতরেও সেই সেম ইনস্ট্রাকশনটা দেয়া আছে। ঠিক আছে? ক্লাস ওয়ার্কের ভেতরেও সেই ইনস্ট্রাকশনটা দেয়া আছে। সো ফলো দিস ইনস্ট্রাকশন and make sure that each and everybody should submit their lab manual before 2nd of September. Okay. So anything else? তোমরা কিছু জানতে চাও বা কিছু বলতে চাও, or else what we can do is we can move out of this meeting. But still, if you have any doubt, so you can ask me. Okay, so in that case, we may move out of this meeting. Thank you, students. Thank you for all your participation. চেষ্টা করো নিজেরা বাড়িতে এক্সপেরিমেন্টটা করার। যদি আবার কিছুতে আটকাও তাহলে আমাকে বলে পরে। ঠিক আছে? তো থ্যাংক ইউ, গুড নাইট। Thank you. Thank you. Thank you. Thank you. Thank you, sir. Thank you, sir. ওয়েলকাম। Thank you, sir. Okay.